হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পোর্টস গসিপ। প্রথমে ভারতের দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার জন্য অনেক অভিনন্দন। এবং যারা ফ্যান্স রয়েছে, মানে আমাদের যে আনন্দটা সেটা আরও বাড়িয়ে দিয়েছে, কারণ অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠেছে। যে অস্ট্রেলিয়া আমাদেরকে 2023 সালের ফাইনালে হারিয়েছিল, এবং যে টেস্ট চ্যাম্পিয়নশিপ সেখানেও হারিয়েছিল, এবং আরও অনেক ম্যাচে হারিয়েছে অস্ট্রেলিয়া, এবং ইন্ডিয়াও হারিয়েছে অবশ্যই। কিন্তু তাও যে রিসেন্ট কয়েকটা যে হেড টু হেড খেলা হয়েছে নকআউটে, সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ভারত পেরে উঠছিল না। এবং বলতে গেলে ট্রাভিস হেড মেন যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে ট্রাভিস হেড। তাই প্রথমেই বরুণ চক্রবর্তীকে অনেক ধন্যবাদ, যে ট্রাভিস হেডকে এরকম বিপজ্জনক অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য। মানে ওয়েল সেট ছিল ট্রাভিস হেড, 33 বলে করেছে এবং যথেষ্ট সেট ছিল। এই অবস্থায় ট্রাভিস হেড আউট হয় না সচরাচর, কিন্তু ট্রাভিস হেড আউট হওয়ার পরে রানের গতিটাও কমেছে, এবং যেটা 300+ স্কোর হতো যদি ট্রাভিস হেড হয়তো 100 যদি করে ফেলতো, বা 70+ রান করলেও রানটা মোটামুটি ওদের 300+ হতো, সেটা হতে পারেনি। তো প্রথমেই ভারতের যে স্পিন ডিপার্টমেন্ট এবং যেভাবে রোহিত শর্মা ইউজ করেছে, যে স্পিনারদের চারটে স্পিনার না, দুটো অলরাউন্ডার স্পিনার আর দুটো প্রপার স্পিনার, এবং তাদেরকে যেভাবে গোটা ইনিংসে ইউজ করেছে সেটার জন্যও রোহিত শর্মার ক্যাপ্টেন্সিকে ক্রেডিট দিতে হবে, এবং বরুণ চক্রবর্তীকে পিক করার জন্যে গৌতম গম্ভীরকে ক্রেডিট দিতে হবে। আর ম্যাচ জেতানো ইনিংস তো বিরাট কোহলির আছে। বিরাট কোহলি রান চেস করবে, রান চেস করার যে ক্যালকুলেটর ক্যালকুলেটর হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি মেন ম্যান যদি রান চেস করার ক্ষেত্রে হয়, তাহলে হচ্ছে বিরাট কোহলি ইন্ডিয়ার মেন ম্যান। তো মোটামুটি একটা পাওয়ারফুল পারফরমেন্স দিয়েছে, এবং খেলাটা যে এক পেসে হয়েছে এরকম না, কিন্তু শেষ পর্যন্ত কমফোর্টেবলি জিতেছে, কিন্তু খেলা যথেষ্ট উপভোগ্য হয়েছে। এবং অস্ট্রেলিয়া দল যে 6-7টা উইকেট পড়ে গেলেও কিন্তু অস্ট্রেলিয়া দল সহজে ছেড়ে দেয় না, এবং সেটার প্রমাণ যে ম্যাচ হলো অস্ট্রেলিয়া ইন্ডিয়া গতকাল, সেটাতেও পেয়েছি। কারণ 200 রান থেকে 262-64 রানে ওই পিচে করে নিয়ে যাওয়া, 6-7 উইকেট পড়ে যাওয়ার পরে সেটা অস্ট্রেলিয়া বলেই সম্ভব হয়েছে। এবং একটা অনভিজ্ঞ বোলিং লাইন আপ অস্ট্রেলিয়া, কারণ প্যাট কামিন্স নেই, মিচেল স্টার্ক নেই, জস হ্যাজেলউড নেই, মেন 3টে পেসার নেই। তার সত্ত্বেও যথেষ্ট ভারতকে ব্যাকফুটে ফেলে দিয়েছিল। প্রথমেই 2টো উইকেট 10 ওভারের মধ্যে চলে গেছিলো রোহিত শর্মা এবং শুভমান গিলের, যেটার থেকে হয়তো আর একটা উইকেট পড়ে গেলে আরও প্রেসারে পড়ে যেত। সেখান থেকে শ্রেয়স আইয়ার এবং বিরাট কোহলি ম্যাচটা টেনে তুলেছে। তো প্রথমে বোলিংয়ের দিকে আসি। টিম ইন্ডিয়ার বোলিংয়ে মেন হচ্ছে যে স্পিন বোলিং অ্যাটাক, সেটা হচ্ছে মেন। এবং পেস বোলিংয়ে মোহাম্মদ শামির উপর পুরোটা ডিপেন্ড করছে, কারণ আর কোনো অতিরিক্ত পেসার খেলছে না। হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার পেসার, তাকে বাদ দিয়ে কিন্তু আর কোনো পেসার খেলছে না, এবং মোহাম্মদ শামি যথেষ্ট ভালো বল করেছে। মানে মেন বোলার আমাদের পেসার হিসেবে একটাই পেসার খেলছে, এবং ডেথ ওভারে বল করেছে, প্রথমে বল করেছে, এবং খুব ভালো বল করেছে। তো যে ফাইনালটা নিউজিল্যান্ডের সাথে হবে। ভিডিওটা যখন বানাচ্ছি খবর পাওয়া গেল, তো নিউজিল্যান্ডের সাথে যে খেলা হবে, 4টে স্পিনার কি দরকার আছে ওই পিচে? ওখানের পিচে 4টে স্পিনার দরকার আছে, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে নতুন বলে বল। কারণ হার্দিক পান্ডিয়ার উপরে আমরা ট্রাস্ট করতে পারি না নতুন বলে। হার্দিক পান্ডিয়া মিডিল ওভারে বল করে, ভালো করে, খারাপ করে না। নতুন বলে উইকেট পায় মাঝে মাঝে, কিন্তু পুরোপুরি ট্রাস্ট করতে পারি না। আর মোহাম্মদ শামিও মাঝে মাঝে মার খেয়ে যায়, তো সেটাও একটা চাপ আছে। যদি মোহাম্মদ শামি মার খেয়ে যায়, তখন বাধ্য হয়ে স্পিনারদের আনতে হবে প্রথমে, যেটা একটা রিস্ক ফ্যাক্টর। কারণ প্রথম 10 ওভারে স্পিনারদের বল করা খুবই চাপের ব্যাপার। কিন্তু এই টিমে অনেকজন বোলার আছে, যেমন অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, এই দুটো বোলার পার্টিকুলারলি এরা কিন্তু ভালো বল করে, মানে পাওয়ার প্লে ওভারগুলোতেও ভালো বল করতে পারে। তবে আমার মনে হয় যদি ফাইনালে আর একটা এক্সট্রা পেসার অবশ্যই নিয়ে যাওয়া দরকার, যেটা ডেথ ওভার বা ওপেনিং কিছু ওভারে নিউ বল আর শেষের দিকে কাজে লাগবে। এবং আমার মনে হয় যদি হর্ষদীপ রানাকে নিয়ে যাওয়া যায় বেটার, কিন্তু আরও বেটার হবে যদি আর্শদীপ সিংকে খেলানো হয়। এবং আর্শদীপ সিং একটা ম্যাচও খেলেনি, তো আর্শদীপ সিং একটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে। আর নিউজিল্যান্ডও কিন্তু আর্শদীপ সিংকে গ্রুপ লিগের ম্যাচে খেলেনি, তো যদি আর্শদীপ সিংকে কুলদীপ যাদবের বদলে খেলানো যায়, তাহলে একটা অপশন হিসেবে দেখা যেতে পারে। কারণ কুলদীপ যাদবের বল আগের মতো হচ্ছে না সেরকম, কারণ মাঝে মাঝে শর্ট পিচ পড়ে যাচ্ছে। আর আরেকটা ফ্যাক্টর, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের যে প্রত্যেকটা ব্যাটার রয়েছে, সেটা কেন উইলিয়ামসন হোক, রাচিন রবীন্দ্রা হোক, উইলিয়াম হোক, টম ল্যাথাম হোক, বা ড্যারেল মিচেল হোক, সকলেই কিন্তু স্পিন ভালো খেলে। তো
তো এটা একটা চ্যালেঞ্জিং হতে চলেছে। এবং যে স্পিনার রয়েছে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, এদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে। এবং তারা যদি ওয়েল সেট হয়ে যায় তখন 4টে স্পিনার কিন্তু খুব সহজেই খেলে নেবে। আর পেসার বলতে দুজনই রয়েছে, তো ডিফিকাল্ট হবে। তো আমার মনে হয় আর্শদীপ সিংকে নিয়ে যাওয়া দরকার। তো এরকম কম্বিনেশন হবে, টিম কম্বিনেশন খুব চেঞ্জ হবে না। যদি একটা বদল হয় এইটাই হবে, নাহলে সেম টিমেই যাবে, দুবাইয়ের মাঠে খেলা হবে। তো এটা হলো যে ম্যাচ কি হবে রবিবার, কি সিচুয়েশন থাকবে পিচ, বা কেমন কি ওয়েদার থাকবে। ওয়েদার ওখানে অবশ্যই বৃষ্টি বৃষ্টি আশা করি হবে না। যদি না হয় তখন 4টে স্পিনারই মনে হচ্ছে যাবে সম্ভবত। এবার আসি ব্যাটিংয়ের প্রসঙ্গে। রোহিত শর্মা নিঃসন্দেহ ভালো প্লেয়ার, সব ঠিক আছে, কিন্তু রোহিত শর্মাকে আরেকটু দেখে খেলতে হবে। কারণ রোহিত শর্মা হচ্ছে এমন একটা প্লেয়ার, সে যদি 20 ওভার টিকে যায় তাহলে অপোনেন্ট টিম কোথায় বল ফেলবে সেটা আর খুঁজে পাবে না। কারণ রোহিত শর্মা স্পিন দুর্দান্ত খেলে, পেস দুর্দান্ত খেলে, এবং নিউজিল্যান্ডের কিন্তু পেস অ্যাটাক যথেষ্ট স্ট্রং। উইল উরুক এবং ম্যাট হেনরি রয়েছে, তারা কিন্তু যথেষ্ট স্ট্রং পেস বোলার, যেটা সঙ্গে কাইল জিমিসন রয়েছে, লম্বা 7 ফুট প্রায় লম্বা কাইল জিমিসন রয়েছে, যেটা রোহিত শর্মা যদি টিকে যায় তখন একটা প্রবলেম হবে। 40 ওভার যদি টিকে যায় তো আলাদাই কথা। যদি 20 ওভারও রোহিত শর্মা টিকে যায়, রোহিত শর্মা এখন হার্ডলি 8 ওভার টেকে, এবং সে 8 ওভারই 20, 40, 70, 80 এরকম রান করে ফেলে। এবং যেটা আরও ক্যারি করতে হবে, যেহেতু ক্যাপ্টেন, যেহেতু তাই এক্সপেকটেশনও থাকবে যে রোহিত শর্মা বিরাট কোহলির থেকে, যে রান চেস হলে প্রথমে ব্যাট হলে ইটস ওকে, যে রোহিত শর্মা প্রথম দিকে মেরে চলে গেল 6 ওভার 8 ওভারে, কিন্তু রান চেস হলে তখন রোহিত শর্মাকে একটু দেখে খেলতে হবে যাতে আরও সিকিওর হয় জয়টা। নিউজিল্যান্ডের সাথে কিন্তু খুব ইজি হবে না, এবং আমার মতে নিউজিল্যান্ডই এগিয়ে আছে, আর নিউজিল্যান্ড ব্যালেন্স টিম আছে। ভারতের বোলিংটা অনেকটাই অনভিজ্ঞ আছে, কিন্তু নিউজিল্যান্ড যথেষ্ট অভিজ্ঞ টিম, এবং মিচেল স্যান্টেনার ওদের ক্যাপ্টেন, অসাধারণ বুদ্ধিমত্তা, সেটা ক্যাপ্টেন্সি হোক বা বোলিং হোক, ইভেন ব্যাটিংও ভালো করতে পারে। আর ব্যাটিংয়ে ইন্ডিয়ার শ্রেয়স আইয়ার 4 নম্বরে, যতটা আশা করেছিলাম শ্রেয়স আইয়ারের থেকে তার থেকেও অনেক বেটার খেলছে। হার্দিক পান্ডিয়া, KL রাহুল, বিরাট কোহলি সবাই খেলছে, কিন্তু বিরাট কোহলি আউট হয়ে গেলে যাতে কেউ ম্যাচটা ফিনিশ করতে পারে সেটা নিয়ে একটা ডাউট রয়ে গেছে। কারণ এতগুলো ম্যাচ হলো, 4টে ম্যাচ হলো, তো তার মধ্যে বিরাট কোহলি রান চেসের ক্ষেত্রে 3টে ক্ষেত্রেই ছিল, সেটা পাকিস্তানের ক্ষেত্রেই হোক, সেটা 2টো ক্ষেত্রে ছিল, পাকিস্তানের ক্ষেত্রেই হোক বা অস্ট্রেলিয়ার ক্ষেত্রেই হোক। তাই বিরাট কোহলি আউট হয়ে গেলে যাতে কেউ ধরতে পারে সেটার দিকেও আমাদের চোখ থাকবে। তবে চাইবে যে বিরাট কোহলি ম্যাচটা ফিনিশ করে আসুক, আবার খেলুক, আবার একটা 17 রান মারুক, সেঞ্চুরি মারুক ফাইনাল ম্যাচে। আর অস্ট্রেলিয়ার সাথে খেলায় জয়ের পর অবশ্যই আত্মবিশ্বাস থাকবে, কিন্তু আত্মবিশ্বাস যাতে বেশি না হয় সেটাও একটা মাথায় রাখতে হবে। কারণ নিউজিল্যান্ড বরাবরই ভারতের গাঁট, এবং ভারত বরাবরই নিউজিল্যান্ডের কাছে যথেষ্ট কঠিন। এতগুলো 4টে ম্যাচ হলো, তো 4টে ম্যাচের মধ্যে নিউজিল্যান্ডের ম্যাচটাই একমাত্র ভারত কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়েছিল। তো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, এবং নিউজিল্যান্ডের টিম যেটা খেললো এটাই সেট টিম খেলবে, তো আশা করা যায় একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, এবং ভারতের বোলাররা ব্যাটাররা 100% দিয়ে ম্যাচটা জিতবে, এবং 2013 সালের পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়ার কাছে আসবে। ধন্যবাদ।